শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি অর্চি। আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক। অর্চি যেমনটি বলছিল সুন্দর সকাল, এবং তার পাশাপাশি অবশ্যই আমাদের মনটা যেন ভালো থাকে সেটা সবসময় আমাদের চিন্তা করতে হবে। কি বলো? শুভ সকাল। শুভ সকাল। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? অনেকদিন পর তোমাকে পেলাম। এই কথাটা আমিও বলতে যাচ্ছিলাম, বাট ভীষণ ভালো লাগছে তোমাকে পাশে পেয়ে। আমিও ভীষণ আনন্দিত এবং চমৎকার একজন অতিথি অপেক্ষা করছেন আজ। চলো জেনে নিই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি কর্পোরেট ব্যক্তিত্ব আইরিন হোসেন। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাঙা সকালে ভীষণ রঙিন লাগছে আপনাকে। রাঙা একজন মানুষকে পেয়েছি। থ্যাংক ইউ। ভালো লাগছে এখানে এসে, এবং নিজেকে এখানে মানে আসতে পেরে আমার আসলেই খুবই ভালো লাগছে যে আমি এখানে আসতে পেরেছি আপনাদের মাঝে। এবং আমাদেরও ভীষণ ভালো লাগছে, কেননা আপনার জীবনের অনেক অনেক গল্প কিন্তু আমাদের জানার ইচ্ছে আছে, সেগুলো নিয়ে শুনতে চাই। যেমনটা আসলে আমরা একজন মানুষকে বা একজন ব্যক্তিকে ছোটবেলা থেকেই তো আসলে জানতে চাই, জিজ্ঞেস করি তার সেই ছেলেবেলা কেমন ছিল, শৈশব কেমন কেটেছে, কোথায় ছিলেন। আপনি তো ঢাকাতেই বড় হয়েছেন। আমার সেই সময়ের কথা জন্মটা হয়েছে নরসিংদীতে, বাট আমার বেড়ে ওঠা হয়েছে টোটালি ঢাকায়। নরসিংদীকে আপনার দাদা বাড়ি? না না, আমার আব্বুর জন্মসূত্রে চাকরি সূত্রে ওখানে আমি ছিলাম আর কি। মানে আমরা সবাই, আমরা বাকি সব ভাই বোনেরা নরসিংদীতে হয়েছে, বা আমিও নরসিংদীতে হয়েছি, বাট আমার বেড়ে ওঠা হয়েছে ঢাকায়। আর আমার আব্বুর একদম সর্বকনিষ্ঠ কন্যা আমি। তার রিটায়ারমেন্টের আমি হওয়ার পর খুব বেশি দিন সে চাকরি করেনি, রিটায়ারমেন্টে চলে গিয়েছে। তারপরে আমরা ঢাকায় চলে এসেছি। তারপর তো আমার বেড়ে ওঠা ঢাকাতেই। আপনারা কয় ভাই বোন? আমরা 8 ভাই বোন। আমরা 5 বোন 3 ভাই। আমি সবার পরিবার, অনেক ভাই বোন, ছোট একজন। অনেক আদর ভালোবাসা পেয়েছেন সবার কাছ থেকে নিশ্চয়ই। আমি আমার 7 ভাই বোনের মানে সন্তান তুল্য, আমি ওরকমই আদরটা পাই আর ওদের কাছ থেকে এখনো। আপনার বড়জনের সাথে আপনার সম্পর্কের? আমার বড় বোনের মজার ব্যাপার যেটা হচ্ছে, আমার প্রথমে বোন, আমার সবার বড় বোন। তার যে মেয়ে, আমি আসলে ওর বেসিক্যালি খালা হই, বাট ও আমার বড়। মানে আমারও জন্মের আগে তার জন্ম হয়েছে। তো আমরা খুবই ভালো বন্ধুত্ব আমাদের দুজনের, কিন্তু খালা ভাগ্নি কখনো মনে হয় না। না, মনে হয় না। পরিবারের ছোট সন্তান হওয়ার কারণে কি বাবার ভালোবাসা বা আদর কি একটু কম পেয়েছিলেন? না, অতিরিক্ত পেয়েছি। বেশি পেয়েছে। ছোট সন্তান অতিরিক্ত পেয়েছি, যেটা বাকিরা পায়নি। বাকিরা আমাকে নিয়ে একটু হিংসা করে আব্বুর সাথে, যে আমার বাবা আমাকে মানে মৃত্যুর আগ পর্যন্ত অসম্ভব ভালোবেসে গিয়েছে। মানে এটা আসলে বলে বোঝাতে পারবো না আমার বাবা আমাকে কতটা ভালোবাসছে। এটা এরকম, মানে তার ভালোবাসা আমি বলবো অন্য 7 জনের থেকে আমার জন্য আলাদা ছিল, অন্যরকম ছিল। এবং ঢাকাতে বেড়ে ওঠার স্মৃতিটা তো আসলে একটু অন্যরকম। গ্রামীণ পরিবেশে যখন যারা বড় হয়েছে তারা তো অনেক কিছুই পায়, প্রকৃতির মাঝে বেড়ে ওঠা, মিলেমিশে থাকা। সেক্ষেত্রে ঢাকাতে আসলে আপনার জীবনটা কেমন ছিল? তখন কোন এলাকায় থাকতেন? আমরা লালমাটিয়াতেই থাকতাম। এখানেই আমাদের খুব একটা চেঞ্জ হয়নি। আমার যেটা হয়েছে যে ঢাকায় বড় হয়ে আমার ভাই বোনেরা যতটা মজা করেছে আমি হয়তো অতটা মজা করতে পারিনি, বিকজ ঢাকার ভিতরে আসলে মাঠ নেই, খেলার জায়গা নেই। আমরা যেটা খেলতাম সেটা রাস্তায় খেলতে হতো। বাসার সামনে কিছু ডাব গাছ, আম গাছ, এগুলো দেখা হয়েছে। বাট গ্রামে যেটা হচ্ছে গাছের পর গাছ, সবুজের পর সবুজ, এটা আমার দেখা হয়নি কখনো। একটা ছকে বাঁধা জীবন। হ্যাঁ, একদম ছকে বাঁধা। মানে সকালে উঠতে হবে, স্কুলে যেতে হবে, স্কুলে গেলে স্কুলের মাঠ পেয়েছি, ওখানে বান্ধবী পেয়েছি, ওখানে খেলেছি। ওখানে কিন্তু মানে বাইরের জীবনটা, ঢাকার বাইরের জীবনটা আর ঢাকার জীবনটা ডিফারেন্ট। হ্যাঁ, একদম ডিফারেন্ট। মানে গল্প করার মতো তেমন কিছু নেই। বাইরে যারা বাইরে বড় হয়েছে তাদের অনেক কিছু গল্প করার আছে। গাছে উঠেছি, আম পেড়েছি, এসব আমার ভাইরা যখন বলে আমি তখন তাকায় তাকায় শুনি, আহা আমি তো পারিনি। আমাদের ওই স্মৃতিটুকু শুধু থাকে কিন্তু নানু বাড়িতে বা দাদু বাড়িতে গেলে তখন। আমার দাদু বাড়িতে যাওয়া হয়নি, যেটা হচ্ছে যে ওটা পাবনা আমার বাবার বাড়ি। আমারও কিন্তু পাবনা। আচ্ছা, নানা বাড়ি দাদা বাড়ি। আচ্ছা, আমার হচ্ছে আমারও নানা বাড়ি পাবনা, দাদা বাড়িও পাবনা। কিন্তু আমার নানা অনেক আগে চলে আসে ঢাকায়, পুরান ঢাকার। আমার মাদের জন্ম ঢাকায়, পুরান ঢাকাতেই। তো বেসিক্যালি আমরা জানি আমার নানা বাড়ি ঢাকায়।
আচ্ছা। আর আমার দাদা বাড়ি পাবনায়, বনকোলা। তো আমার বাবা চলে যাওয়ার পরে এখন আমার পাবনা যাওয়া হয়, কিন্তু বাবা বেঁচে থাকতে যাওয়া হয়নি। আমার সেই সুযোগটা হয়ে ওঠেনি। পড়াশোনা, সংসার, ভাইয়ার সাথে ব্যবসায় যোগ দেওয়া, সব কিছু মিলে আসলে আমার আর যাওয়া হয়নি পাবনাতে। তো আব্বু চলে যাওয়ার সময় আমার যেই চাচা আমাদের সমস্ত সম্পত্তি দেখাশোনা করেন, ওনাকে বলে গিয়েছিল যে আমি চলে যাওয়ার পর আমার সমস্ত কিছু আমার কনিষ্ঠ সন্তানকে বুঝাই দিবা। তখন আমার বাবা চলে যাওয়ার পর আমি বুঝতে পারছি যে আমাকে সে কত বড় দায়িত্ব দিয়ে গেছে, কতটুকু ভরসা করেছেন তিনি। হ্যাঁ, সে আমাকে অসম্ভব ভালোবাসতো। যেটা বললাম যে অন্য 7 জনের থেকে আমাকে আলাদা, আমাকে একটু ডিফারেন্ট করে দেখেছে, মানে ভালোবেসেছে বেশি। ভাইয়ারা হয়তো শুনলে, আপুরা শুনলে কষ্ট পেতে পারে, বাট ট্রু এটা। সত্য। আমরা অনেক সত্য কথাই শুনবো, জি। যেমনটি শুনলাম। আপনার সম্পর্কে কিছু তথ্য আছে, আমরা একটু দর্শকদের জানাতে চাই। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আইরিন হোসেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল সলিউশন প্রতিষ্ঠান জিআরসি পাওয়ারটেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। প্রায় 24 বছর ধরে তিনি পাওয়ার, ইলেকট্রিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং খাতে সফলতার সঙ্গে কাজ করে আসছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যবসায়িক নেতৃত্ব, প্রতিষ্ঠান পরিচালনা এবং টিম ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও গ্রাহক সেবায় সুনাম অর্জন করেছে। তিনি প্রতিষ্ঠানটির আধুনিকায়ন, গ্রিন ইনোভেশন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশের বিদ্যুৎ খাতের মতো একটি চ্যালেঞ্জিং ও প্রথাগত পুরুষ প্রধান শিল্পে নারী নেতৃত্বে অসামান্য অবদানের জন্য তিনি 2026 সালে সাকসেসফুল ইয়াং এনার্জেটিক উইমেন এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এই যে জীবনের এগিয়ে যাওয়ার গল্প তো অবশ্যই শুনবো, আমরা শৈশবে আরেকটু থাকতে চাই। এই যে বাবার কথা বলছিলেন যে 7 জন ভাই বোন, কিন্তু আপনাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন, এটার কারণটা আসলে কি? সেটা তো আসলে বলতে পারবো না কারণটা। আচ্ছা। কারণ আমি তার সবচেয়ে ছোট মেয়ে সন্তান। সে আমাকে অধিক ভালোবেসেছে। এটা কেন বেসেছে, গুরুত্ব কেন দিয়েছে, এটা আব্বুই বলতে পারতো, আব্বু যদি বেঁচে থাকতো। বাট আমি হয়তো তার ভরসার জায়গাটা অর্জন করতে পেরেছি। যেটা বলছিলাম, আপনার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, আব্বু মা জুট গৃহিণী মিলসে ছিলেন। ওনাদের সাথে এবং ভাই বোনদের সাথে আপনাদের বন্ডিং সম্পর্কের গল্পগুলো একটু শুনতে চাই। মাশাআল্লাহ, বন্ডিং খুব ভালো। আমরা যেমন যেটা হয় যে কোনো ছুটি হলে আমরা কোথাও ঘুরতে যাওয়া বা আমরা প্ল্যান করে না, সেটা না। আমাদের বন্ধ মানেই কোনো না কোনো বোনের বাসায় বা ভাইয়ের বাসায় একসাথে হওয়া। ঈদ আমাদেরকে একসাথেই করতে হবে, কোনো ফ্রাইডেতে একসাথেই আমাদের 8 ভাই বোন হতে হবে। এটা আমাদের একদম মানে আলহামদুলিল্লাহ একটা রিচুয়াল। মানে আমরা কখনো বাইরে যাই না, আমরা নিজেরাই, প্রয়োজন হয় না। হ্যাঁ, যে আমরা নিজেদের ভিতরেই থাকতে পছন্দ করি এবং তাই আছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। এটা বোধহয় অনেকগুলো ভাই বোন থাকার একটা আসলে বেনিফিট, তাই না? সবসময় একটা উৎসবের মধ্য দিয়ে আসলে সবসময় মানে কোনো না কোনো কিছু, প্রতি মাসে কারো না কারো বার্থডে, কোনো না কোনো প্রোগ্রাম থাকে, অনুষ্ঠান থাকবে। তো এটা আমাদের হয়ে যায় আর কি। এই জন্য আমাদের বাইরে যেতে হয় না প্রোগ্রামের জন্য। যে এটা আমাদের মানে আমরা এত বড় ফ্যামিলি যে এটা হয়ে যায় আমাদের। ছোটবেলা থেকে তো আপনি বেশ শান্ত স্বভাবেরই ছিলেন, এখনো কি আপনি তেমনটাই আছেন? এখন চেঞ্জ হয়ে গেছি। এখন আমি যদি শান্ত থাকতাম তাহলে মনে হয় এত কিছু করতে পারতাম না। এটা সত্যি। আমি ছোটবেলায়, আমি যেমন, আমার মেয়ে প্রশ্ন করে যে আমার মাকে, আমার আম্মু কেমন ছিল? তা আম্মু একটা কথাই বলে যে তোমার আম্মু যদি শান্ত না থাকতো আমি মানুষ করতে পারতাম না। আমি যেখানে বসায় রেখে যেতাম সে সেখানে বসে থাকতো। আমি এমন ছিলাম। আমার ভাই বোনেরাও বলে যে তুমি অনেক শান্ত ছিলা, তুমি যদি দুষ্ট হতো তাহলে তোমাকে মানুষ করতে পারতাম না। তুমি আপনি ছোটবেলায় তো খেলাধুলা করতেন অনেক, ভাইদের সাথে ব্যাডমিন্টন খেলাধুলা করতেন। খেলার প্রতি কি আপনার আগ্রহ ছিল? আমার ক্রিকেট খেলার প্রতি, ক্রিকেট খেলার প্রতি খুব আগ্রহ। ভাইদের সাথে ক্রিকেট খেলতাম, আমি খুব ভালো বল করতাম। তাই? দারুণ। হ্যাঁ, তো কখনো ক্রিকেটার হতে ইচ্ছে হয়নি আপনার? না, আমার তো একটা এম ছিল ডক্টর হওয়া, সেটাই, কিন্তু ওটা হয়নি। সেই স্বপ্নটি কেন পূরণ হয়নি? সেটা হয়নি হচ্ছে আমার জন্য হয়নি, সেটা হচ্ছে যে যেহেতু আমার যে ফিলোসফার বলতে পারেন বা আমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছে, সে ছোটবেলা থেকে চিন্তা করেছে আমি ওর সাথে থাকবো। মানে আমার কোম্পানির যে এমডি, যে আমার ভাই, ইমিডিয়েট তাও আমার 10 বছরের বড়, ও আমি হওয়ার পর থেকে আমার নামটাও কিন্তু সে রেখেছে।
মানে আমার চমৎকার। সমস্ত দায়িত্ব তার। তারও দুইটা মানে কন্যা সন্তান, কিন্তু সে কখনোই দুইটা বলে না, বলে আমার 3টা কন্যা সন্তান, মানে ইনক্লুডিং আমি। সুন্দর। হ্যাঁ, তো ওর দুইটা মেয়েকে নিয়ে চিন্তা করার আগে আমাকে নিয়ে চিন্তা করে। তো ওর চিন্তা ছিল সব সময় যে আমি ওর সাথেই থাকবো। তো আসলে ওর চিন্তা থেকে আসলে আজকে ওর সাথে এখান পর্যন্ত থাকা, আসা। আর হয়ে ওঠেনি কারণ হচ্ছে আমি মেট্রিকের সময় আমি সায়েন্স পেয়েছিলাম, তারপরে আমার ভাই বলল যে না, সায়েন্স না, তুমি কমার্স নিয়ে পড়াশোনা করো। তখন আমাকে কমার্সে চলে যেতে হয়। তো আমি মেট্রিক ইন্টার দুটোই কমার্স নিয়ে পড়াশোনা করি, পরে তো ম্যানেজমেন্টে চলে যাই, ম্যানেজমেন্টে পড়াশোনা করি। তখন ভাইয়া এসে বললো যে আমি তোমাকে নিয়ে যেভাবে চিন্তা করছি সেটার জন্য ম্যানেজমেন্টটা দরকার ছিল, কমার্স দিয়েছি সেটা দরকার ছিল, তো তোমাকে আমি ছোটবেলা থেকে এইভাবেই চিন্তা করে আসছি যে তিনি তুমি আসলে তখন থেকে প্রস্তুত করেছিলেন আপনাকে। হ্যাঁ হ্যাঁ। এবং আমি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ধরেন এটা তো আমার ভাইয়ের কোম্পানি, আমাকে ইচ্ছা করলে প্রথমেই সে ডিএমডি হিসেবে বসাই দিতে পারতো না। আমি কিন্তু একদম লো লেভেল থেকে কাজ শিখতে শিখতে এখানে আসছি, ধাপে ধাপে গিয়ে ধাপে ধাপে। এবং আমাদের কোম্পানিটা স্টার্ট হয় 2000 সালে। তো আমার ভাইয়া ফার্স্ট তার পড়াশোনা, সে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে সয়েল সায়েন্স থেকে পড়াশোনা করেছে, সেও কিন্তু ইঞ্জিনিয়ার না, ব্যাকগ্রাউন্ড না। আপনার আসলে প্রাতিষ্ঠানিক যে জীবন, বিশেষ করে কর্মজীবনে তো আমরা অবশ্যই আসবো, সেটার জন্য সময় পড়ে আছে। কিন্তু আপনার আরেকটা গুণ আছে, সেটা হচ্ছে আপনি খুব ভালো নাচতে পারেন। আপনার বাবা যদিও খুব গান পছন্দ করেন, কিন্তু আপনার নাচের প্রতি আপনার দুর্বলতা আছে। খুব, এখনো আছে। আমি গান শুনলে আমার হাত পা নিজেই নেচে ওঠে। কোথায় শিখেছেন? আমি আসলে প্রথমে স্কুল থেকে শুরু করি, তো ওটা একটা গল্প। ওখান থেকে একবার স্কুলে একটা প্রোগ্রাম হয়, তো আমি সবসময় স্কুলের প্রোগ্রামগুলোতে মিস আমাকে ওখানে নাচের জন্য সিলেক্ট করতো, আমি নাচতাম। তো ইয়ে থেকে আপনার ছায়ানট থেকে একবার আসলো, এসে আমাদের 12 জনকে সিলেক্ট করে যে ওরা আমাদেরকে নাচ শিখাবে, মানে একটা টিম নিয়ে। তখন আমি ওখানে জয়েন করি। তা আমার কখনো ধারণা ছিল না যে আব্বু আমাকে সব ক্ষেত্রে বলেছে যাও করো, কখনো বাধা দেয়নি। এখানে বাধা দিবে এটা আমি কখনো ভাবতে পারিনি। তো আমি কন্টিনিউয়াসলি যাচ্ছিলাম, স্কুল থেকেই নিয়ে যেত, আবার স্কুল থেকে স্কুল টাইমের ভিতরেই চলে আসতাম। তা আমি আমার মাকে বলেছিলাম, কিন্তু আব্বুকে আমার বলা হয় না আর কি, যে আমি এখানে জয়েন করেছি। তো আমি ভাবছি যে বাবা তো আমাকে সেই ফ্রিডমটা দিয়ে রাখছে যে আমি নাচবো, আব্বু পছন্দ করবে, আমার নাচটা কমপ্লিট হলে আমি হয়তো একদিন নাচ দেখতে যাবে বাবা। তো একদিন যখন সে শুনতে পারে যে স্কুল একটু আগেই চলে আসে আমাকে নেওয়ার জন্য, তো যখন শুনতে পারে যে আমি ছায়ানটে নাচে গিয়েছি, আমি আসবো 5-10 মিনিট দেরি হবে, সেদিন আমি আমার বাবার সেই রাগের অগ্নিমূর্তিটা দেখেছিলাম। সেটাই আমার লাস্ট ডে ছিল ছায়ানটে। যেটা বলেছে সেটা হচ্ছে যে আমার বংশে কেউ কখনো নাচে নেই, আর আমি চাইও না তুমি নাচো। তো তুমি গান গাও, আমি গান খুব পছন্দ করি, তুমি গান গাও, তুমি যদি গান শিখতে চাও আমি সেটা তোমাকে ব্যবস্থা করে দেব। এবং পরের দিনে হারমোনিয়াম কিনে এনেছিল, বাট আমার গলায় তো সুর নেই, কি হবে? আপনার তো মন ছিল নাচে। হ্যাঁ, তো এইভাবেই। কিন্তু যেটা হয়েছে, যতটুকু শিখেছি ওটা দিয়ে প্র্যাকটিস করেছি নিজে নিজে, দরজা বন্ধ করে, লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ, তো এরপরে আর আসলে ভাবে কোথাও নাচা হয়নি। কিন্তু আমি ছায়ানট থেকে ছোট ছোট কিছু প্রোগ্রাম করেছি, স্কুলে নেচেছি। আমার স্কুল জীবনে যত স্কুলের প্রোগ্রাম হয়েছে সবটাতে আমার পার্টিসিপেশন ছিল। স্কুল জীবনের গল্পটা একটু শুনতে চাই। মোহাম্মদপুর গার্লস হাই স্কুল, আমার স্কুল অসাধারণ ছিল, অসাধারণ ছিল। স্কুল জীবনটা মানে যেরকম হয়, মানে আমি ফার্স্ট গার্ল ছিলাম ক্লাসে। আপনি তো অনেক মেধাবী ছিলেন ছোটবেলা থেকেই। না, ওরকম মনে হয় না, যা পড়াশোনা করেছি। আর কারণ আমাকে পড়াশোনা করতে হয়েছে আমার 3 ভাইয়ের জন্য। আমার ভাইরা আমার পড়াশোনার ক্ষেত্রে তারা খুবই অ্যাক্টিভ, স্ট্রিক্ট ছিল। এবং স্ট্রিক্ট বলতে আমাকে কখনো বকে নাই, বলতে হয়নি, বাট তারা শিডিউল করে দিত, আমাকে রুটিন করে দিত যে তোমাকে এখন এটা পড়তে হবে। আমার মেজো ভাই ছিল আমার টিচার, সে আমাকে পড়াতো। তো আমাকে কখনো যে মানে
পড়তে হবে বলে আমার আসলে ন্যাচারালি আমাকে পড়ে আসতে হচ্ছে আর কি, বা রেজাল্ট ভালো করতে হবে কখনোই আমার ভাই বোনেরা বা আমার ভাইরা বা আমার বাবা কখনোই বলেনি, বাট এটা পড়াশোনার মধ্যে দিয়ে পরীক্ষা দিয়েছি, হয়ে গিয়েছে। আসলে হয়তো বা আমার মতো যারা ছিল তারাও হয়তো আমার থেকে হয়তো কম ছিল বা একই ছিল। আমি বলবো না যে আমার মেধা আছে বা কিছু, পড়াশোনা করেছি, রেজাল্ট। কখনো চাপ মনে হয়নি আপনার যে ভাইরা সব সময় খুব অ্যাক্টিভ, বাবা খুব অ্যাক্টিভ? না, নিজে ভালো করতে হবে না, এটা কখনো আমাকে এই প্রেশারটা কখনো দেয়নি যে ফার্স্ট হতে হবে, বড় হইতে হবে, এটা হইতে হবে, কখনো দেয়নি। বাট তারা ভিতরে ভিতরে স্বপ্ন দেখেছে, তারা হয়তো বুঝতে পেরেছে আমি পারবো, আমার দ্বারা সম্ভব। তাহলে আপনি কি শিক্ষকদের খুব পছন্দের ছিলেন? খুব। এখনো আমি আসলে অবাক হয়ে গিয়েছি, খুব রিসেন্ট একজন স্কুল টিচার আমার, ফরহাদ স্যার, উনি আমার ম্যাথ টিচার ছিলেন। আমি স্যারকে চিনতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য। তো স্যার আমাকে চিনেছে। তাই? হ্যাঁ, স্যার আমার বাসার সামনেই, স্যার জানি না কিসের জন্য এসেছে, বাট কোনো একটা কারণে এসেছে। আমি বাসায় ঢুকছি, আর সেদিন আমি যেটা হয় কি, আমি অফিস থেকে আমি গাড়িতেই আসি, আমি কখনো হেঁটে আসি না, রিক্সায় আসি না। সেদিন আমি কেন জানি আমি হেঁটে আসছি। আচ্ছা, মানে কোনো একটা কারণে ফোনে কথা বলতে বলতে গাড়িও ডাকা হয়নি, ড্রাইভারকেও ডাকা হয়নি, আর যেহেতু ফোনে ছিলাম আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি। হঠাৎ করে আমি যখন, স্যার আমাকে পিছন থেকে জাস্ট মাথায় একটু হাত দিয়েছে, আমি গেটের সামনে দাঁড়িয়ে, কারণ আমি বাসার ভিতরে ঢুকলে আমার লাইনটা কেটে যাবে, নেটওয়ার্ক প্রবলেম। তো পিছন থেকে স্যার যখন মাথায়, আমি লাফ দিয়ে উঠেছি, কে দিয়েছে। পরে অনেকক্ষণ তাকায় থাকবে, স্যার বলছে তুমি আমাকে চিনতে পারো নি? আমি পরে বললাম যে মাফ করবেন স্যার, আমি আসলে বুঝতে পারছি না। বলে আমি ফরহাদ স্যার, তোমার ম্যাথ টিচার। আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, আমি রাস্তায় আমি তাকে সালাম করেছি। তো সুন্দর একটা মুহূর্ত। হ্যাঁ, সেটা এমন হয় আসলে, মন থেকে ছুটে যায় মাঝে মাঝে। হ্যাঁ, না হয় কি, অনেকদিন দেখা হয় না, আর যোগাযোগে থাকে না। স্কুল পাশ করে বের হয়ে আসার পরে না আমার স্কুলে যাওয়া হয়নি। আচ্ছা, কারণ কোনো প্রোগ্রামও হয়নি, যে এখন যেমন হয় না যে কয়েকটা ব্যাচ মিলে একটা প্রোগ্রাম করছে, গেট টুগেদার, এই টাইপের প্রোগ্রাম হয়েছে হয়তো, বা আমি খবর পাইনি, আমার যাওয়া হয়নি, সেই জন্য হয়তো টিচারদের সাথে দেখা হয়নি আর কি। কিন্তু টিচাররা যে আমাকে মনে রেখেছে, এটা আমার ভাগ্য। আপনার স্কুল জীবনের গল্প শুনছিলাম, এবং যেমনটা বলছিলেন দুর্দান্ত ছিল, পড়ালেখায় খুব ভালো করেছেন, টিচারদের অনেক পছন্দের ছিলেন। তবে বান্ধবীদের গল্প একটু শুনতে চাই। সেই সময়টা আসলে বান্ধবীদের সাথে কেমন কেটেছে, কি কি স্মৃতি আছে, এবং এখনো কি কারোর সাথে যোগাযোগে আছেন? হ্যাঁ, আমার স্কুল ফ্রেন্ডদের সাথে এখনো যোগাযোগ আছে। আমরা আমাদের মানে আমার 3 জনের বেশি ফ্রেন্ড কখনোই হয়নি। এটা কিন্তু একটা বলে এইরকম কথাটা, যে কখন এর থেকে বেশি না হলেই ভালো। না, হয়ও না, কেন জানি হয় না, আমি জানি না। আমরা 3 জনই আটকে থাকি স্কুল লাইফে, আমার 3 জন, আমি, টিউলিপ, ঝুমুর। এখনো স্টিল আমাদের দেখা হয়, প্রতি সপ্তাহে দেখা হয়, প্ল্যান হয় একসাথে খাওয়া আমাদের। আমি যেহেতু ব্যস্ত থাকি, সেই জন্য দেখা যায় ওরা সবসময় সন্ধ্যার পর ওরাও ওইভাবেই প্ল্যান করে, একসাথে বসি, গল্প করি। আমার সর্বক্ষেত্রে আমি 3 জনের উপরে যেতে পারি না, মানে সেটাই। আর স্কুলে তো ছোটবেলায় অনেক কিছুই করেছি, স্কুল পালিয়েছি, এটা এখন বললে এই জিনিসটা তো কেউ জানে না। ক্লাস মিস দিয়েছি, ফ্রেন্ডরা মিলে বাইরে বের হয়েছি, প্রচুর ভিউ কার্ড কিনতাম, জমাতাম, তারপর স্ট্যাম্প জমাতাম, অনেক কিছুই আছে। তো যেগুলো আসলে কখনোই আমার ভাই বোনেরা জানতো না। এখন যদি শুনে আমি স্কুল পালাইছি, মানে স্কুল মিস দিয়ে ঘুরেছি, তারা এখন অবাক হয়ে যাবে যে আমি এই কাজটা। ভালোই সাহসী ছিলেন আপনি তাহলে। আমি ক্লাস 8 এর পর থেকে অনেক সাহস বেড়েছে আমার। জানি না 90 দশকে সেই সময়টা ভিউ কার্ডের যে একটা জনপ্রিয়তা, আমি সালমান খানের ফ্যান ছিলাম। একদম, আমিও। আমার একটা ডায়েরি ছিল, প্রতিটা পেজে পেজে সালমানের ছবি, নিচে হার্ট আঁকা, মানে আই লাভ ইউ লেখা, মানে সেই রকম সেটাই ছিল। হ্যাঁ, এবং রাতে ঘুমাতে যাওয়ার সময় আগে সালমানকে দেখে ঘুমাতাম, ইস মানে ওকে যদি পেতাম, এইরকম মনে হতো। এই ডায়েরি থেকে মনে পড়লো, আপনার তো ডায়েরি লেখারও একটু অভ্যেস ছিল, এবং আপনি কবিতা লেখারও চেষ্টা করতেন। তো সেই প্রতিভাটাও কি পরে আর আপনি এগোননি সেই ইচ্ছেটা নিয়ে? না, কবিতা এখনো লিখি, কিন্তু আপনি যদি বলেন এখন 2-4টা লাইন বলেন, আমি বলতে পারবো না। মানে আমার এটা হঠাৎ আসে, ধরুন কাজ করতে মানে বসছি, কিছু লিখছি বা করছি, হঠাৎ করে 2টা লাইন মাথার ভিতরে চলে আসলো। এখনো? হ্যাঁ, সেটার সাথে সাথে আমার একটা ছোট ডায়েরি আছে, লিখে ফেলি।
হ্যাঁ, তো এখনো লেখা হয় টুকটাক। এই লেখাটা আমার বাবা খুব অ্যাপ্রিসিয়েট করতো। আচ্ছা। বাহ। এটা আমার ভাই বোনেরা জানে না হয়তোবা, কিন্তু আমি আমার বাবার সাথে বসে কবিতা নিয়ে চর্চা করতাম। আমার বাবাও দারুণ। লিখতেন। বাহ। হ্যাঁ, আমার বাবাও লিখতেন। আব্বু আমার এই লেখাটা না শুরু হয়েছে, আব্বু বলতো আমি লিখতাম, মানে ওখান থেকে যে আমার কোনো যেটা, লেখা। হ্যাঁ বা- যে কোনো লেখা, বা আব্বু ধরেন যে একটা কবিতার মতোই বলতো যে আমি বলছি তুমি লিখো। তো ওখান থেকে আব্বুর টা শুনতে শুনতে আমারও তখন ভিতর থেকে ওই যে মিলানো ছন্দটা চলে আসে। তো ওখান থেকে আমার আসলে লেখা, কিন্তু এটা সম্পূর্ণ নিজের নিজের জন্য। জন্য। নিজের হ্যাঁ, জন্য। এটা আসলে বলার মতো কিছু নাই। তো হ্যাঁ, আমার ছেলে মেয়েকে বলি যে আম্মু 2-4টা লাইন লিখতে পারে, তোমরা যদি পড়ো ভালো লাগবে। তো আমার মেয়ে চেষ্টা করে, কারণ আসলে হচ্ছে কত ইংলিশ মিডিয়ামে ওদের পড়তে একটু কষ্ট হয়, সমস্যা। বুঝতে কষ্ট হয়, বাংলাটা ওরা বুঝে কম। তো তারপরে চেষ্টা করে আমার ছেলে মেয়েরা। বাহ, চমৎকার। স্কুল আমি একটু- জীবনের শেষে তারপরে তো কলেজ জীবনে চলে যাওয়া, হ্যাঁ। এবং লালমাটিয়া কলেজে আপনি হ্যাঁ, ভর্তি হয়েছিলেন। ভর্তি- জীবনের পুরোটা সময় আসলে আপনার লালমাটিয়াতেই কেটেছে। হ্যাঁ, এটাও একটা মজার ঘটনা। আসলে আমি চান্স পেয়েছিলাম হচ্ছে পাবলিক রাইফেলসে। আচ্ছা। আমার আব্বুর একটা চিন্তা ছিল কি আমি জানি না, আব্বু সবসময় আমাকে গার্লস প্রেফার করেছে। আমার আব্বু আমাকে ভর্তি করতে নিয়ে যায় রাইফেলস পাবলিকে, আমি চান্স পেয়েছিলাম ওখানে। আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমি রাইফেলস পাবলিকে পড়বো, এরকম একটা জায়গা, মানে এটা একটা ইয়ে সবাই জানে একটা ভালো কলেজ। তো আমার আব্বু ভর্তি করতে যাবে, তখন বললো দাঁড়াও, তুমি একটা গাছের নিচে আমাকে দাঁড়া করালো। আমি বুঝলাম না, আমি বলছি, বাবা এত বড় সিরিয়াল, আমি যদি এখন গাছের নিচে দাঁড়াই আমার তো দেরি পিছিয়ে হয়ে যাবে। যাবে, আমার তো আজকেই লাস্ট ডেট, ফর্ম জমা দিয়ে টাকা দাও। আব্বু বলে হবে তো মা, একটু দাঁড়াও না। আচ্ছা ঠিক আছে। আমার বাবা যেন কাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা এখানে বসার অ্যারেঞ্জমেন্টটা কীরকম। তখন কে যেন বলছে একটা ছেলে একটা মেয়ে বসতে হয়। আমার আব্বু এসে বলে এখানে তো আমি তোমাকে ভর্তি করবো না। তবে সে কেন, বলে সেটা বাসায় গিয়ে বলবো। তবে সে কেন ভর্তি করবো না, আমার তো আজকে লাস্ট ডেট। বললে না, আমি তোমাকে এখানে ভর্তি করবো না, এখানে সম্ভব না তোমাকে ভর্তি করা। তো আমি আসলে বাবার উপরে তার কথা বলতে পারবো না, পরে আব্বু আমার হাতটা ধরে নিয়ে যাচ্ছে, আমার চোখ দিয়ে খুব পানি কষ্ট পড়ছিল পেয়েছিলেন। যে এত ভালো একটা কলেজে আমি এখানে ভর্তি হতে পারবো না, মানে একটা কলেজ, এত ভালো একটা কলেজে আমি চান্স পেয়েছিলাম, যে আমি এখানে ভর্তি হতে পারবো না, মানে আমার খুব খারাপ লাগছিল জিনিসটা। কিন্তু দেখলাম যে আমার বাবার ফেসটা যেন কেমন হয়ে গেছে, যে মানে সে কলেজটা পছন্দ করে নাই। তারপরে আমাকে বাসায় রেখে লালমাটিয়া কলেজে এসে আমাকে ভর্তি করে গিয়ে আমাকে ফর্ম আমাকে দিয়ে বললো যে তোমার ক্লাস এখানে, এখানে তোমাকে ক্লাস করতে হবে। আমি বললাম লালমাটিয়া কলেজে কেন ভর্তি হবো আমি পাবলিক রাইফেলসে চান্স পেয়েছি, তুমি আমাকে লালমাটি। আপু ছেলে মেয়ে একসাথে তো আমি তোমাকে ভর্তি দিব না। দ্যাটস দ্য রিজন। আসলে বাবারা সবসময় মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রোটেক্ট করতে আমার জন্য একটা ব্যাপার থাকে। এটা শুধু আমার জন্য, আমার অন্যান্য বোনদের জন্য না। আপনাকে নিয়ে একটু বেশি প্রোটেক্টেড ছিলেন তিনি। অনেক বেশি। এবং সেই কলেজের সময়টাতে আসলে জীবনকে নিয়ে আপনি কি ভাবে দেখেছিলেন, কি স্বপ্ন দেখছিলেন সেই সময়টায়? আমি সত্যি কথা বলবো, কলেজ লাইফটা আমার খুব পেইনফুল লাইফ গিয়েছে, বাট আমি কলেজটা পছন্দ করতাম না। আমার শুধু যেতে হতো, পড়াশোনা করে আমাকে বের হতে হবে ওখান থেকে, এটাই ছিল আমার। একটু কি স্বাধীনতা পেয়েছিলেন? না, কলেজ লাইফে আমি একটু স্বাধীনতা পাইনি। আমার বাবার কাছ থেকে পাইনি, আমি আমার ভাই বোনদের কাছ থেকে পেয়েছি, বাবার কাছ থেকে পাইনি। টাইমটা খুব মেনটেন করতে খুব হতো। রাগ হতো না? না, বাবার উপরে কখনো রাগ করিনি। অভিমান হতো? অভিমান হতো, কষ্ট পেতাম, বাট আব্বু সব তখন মনে করতো আব্বু যেটা করবে সেটা আমার বেটারমেন্টের জন্য করবে। বাবার প্রতি ভালোবাসাটা অনেক বেশি ছিল আসলে। আমি অনেক ভালোবাসি আমার বাবাকে। আমার আব্বু মারা গিয়েছে 2022-এ, কিন্তু আমার মনে হয় না আমার বাবা মারা গেছে। বাবা এখন আমার সাথে আছে। নিশ্চয়ই বাবা নিশ্চয়ই। বেঁচে আছেন আপনার মধ্যে, হ্যাঁ পরিবারের মধ্যে। একদম। আমি কখনো চিন্তাই করতে চাই না যে আমার বাবা নেই। বাবা মা তো আসলে আমাদের ভালোর জন্যই সবসময় চিন্তা করেন। তাদের সেই চিন্তাটাই আমরা ধারণ করে আমরা পথ চলি। এটাই আসলে আমাদের জীবনে ঘটেছে, সবার জীবনে কম বেশি। তো আপনার নিজের জীবনের স্বপ্নের কথা আমি তখন জানতে চাচ্ছিলাম। সেই মুহূর্তে আসলে কি মনে হচ্ছিল যে আপনি কি করতে চাইবেন, বা আরো একটু বড় হলে আপনি কি করতে চাইতেন? যখনই আমার মেট্রিকে পরে আমার ট্র্যাকটা চেঞ্জ হয়ে গেল, কমার্সে চলে আসলাম, তখন আসলে আমার চাওয়া পাওয়ার আর কিছু ছিল না। আচ্ছা। তখন একটাই হচ্ছে যে এখন তো ব্যাংকে চাকরি করতে হবে,
বা কোনো একটা কর্পোরেট লাইনে যেতে হবে, এইরকম ছিল। পড়াশোনা যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, তখন আমার ওটাই চিন্তা ছিল যে তখন একটাই ছিল ফোকাস, ব্যাংকে চাকরি করব। আচ্ছা, মানে যদি আমার বাবা আমাকে চাকরি করতে দেয় তাহলে একটাই জায়গা আছে মেয়েদের জন্য মানে বেটার, সেটা হচ্ছে ব্যাংক। কখনো স্কুলের টিচার হওয়ার চিন্তা হয়নি কখনো, কারণ আমি ভালো শিক্ষক না, আমি পড়তে পারি, কাউকে বোঝাতে পারি না, পারি কিনা আমি জানি না, বাট আমার কাছে মনে হয়নি যে আমি কখনো ভালো শিক্ষক হব। তো এই জন্য আমার আসলে কলেজ লাইফে যেটা হচ্ছে যে পড়াশোনা করা দরকার, যেভাবে পড়াশোনা করে বের হয়ে আসা যায় একটা রেজাল্ট করে, সেটাই মাথায় রেখেছি, সেটা করেই বের হয়ে আসি। কিন্তু আগে থেকে তো একটা ফিক্স ছিল যে আসলে বড় ভাইয়ের প্রতিষ্ঠানে আপনি কাজ করবেন। সেটা কখন নির্ধারিত হয়েছিল? এটার গল্পটা বলছি আমি। আচ্ছা। সেটা হচ্ছে যে আমি ইন্টার পাস করে অনার্সে যখন গেলাম, ভর্তি হলাম, তো আমার বাবা আমাকে ছোটবেলা থেকে হাত খরচ দিত। আচ্ছা। তো একটা টাকা দিত যেটাতে ভিউ কার্ড কিনতাম, কিছু খেতাম, এরকম আর কি টাকা। বাহ। তো একদিন আমি খেতে বসছি, আমরা সবসময় একসাথে খেতাম, আমাদের সবাই একসাথে। তা আমার ভাইয়া ব্যবসাটা 2000 সালে স্টার্ট করে, তখন আপনার 2003, মানে আমার ইন্টার শেষ করে আমি অনার্সে ভর্তি হয়েছি। তো আমি আব্বুকে বললাম যে আব্বু আমার তো হাত খরচ শেষ হয়ে গেছে। তা আব্বু আমার দিকে তাকালো। তা ইন দ্য মিন টাইম আই থিঙ্ক আমার বাবা আর আমার ভাইয়ের মধ্যে কথা হয়ে গেছে যে আমি বিজনেসে ভাইয়ার সাথে জয়েন করব। তো ভাইয়া আমাকে তখন বলল, তোমার লজ্জা করে না বাবার কাছ থেকে টাকা নাও? জীবনে প্রথম এই ভাষায় ও আমার সাথে কথা বলছে। আমি ওর দিকে তাকায় বললাম, তা আমাকে টাকাটা কি দিবে? আব্বু ছাড়া তো এই মুহূর্তে তো আর কেউ নাই। বলে ইনকাম করে, টাকা ইনকাম করতে শিখো। তখন আপনি অনার্সে পড়েন? হ্যাঁ, অনার্স ফার্স্ট ইয়ারে। আমি তখন বললাম, চাকরি কে দিবে আমাকে? মানে অনার্স ফার্স্ট ইয়ারের একজনকে চাকরি দিবে কে আমাকে? বললো, তুমি এখন ভার্সিটি যাচ্ছ, যাও, বিকাল 4টায় তোমার ইন্টারভিউ, তোমার মোবাইলে সব চলে যাবে। আমি ভাবলাম যে এটা তো দুষ্টুমি করে বলছে। তারপরও আব্বু খেয়ে উঠে হাত ধুতে গেছে, আব্বুর পিছে পিছে গেছি, যে বললাম আব্বু টাকা দিবা না, হাত খরচ দিবা না? আব্বু বলে পকেট থেকে 200টা টাকা নিয়ে যাও। আমার তো 200 টাকা তো কিছু হবে না। বলে আজকে যাওয়া আসার ভাড়া হয়ে যাবে। আমি সব মানে ম্যাক্সিমাম সময় আমি গাড়িতে গিয়েছি, তো সেদিন আমাকে বাসে পাঠাইছে। তো বাসে ভার্সিটি গেলাম, ক্লাস শেষ করলাম, দেখি আমার 2:30টার দিকে আমার একটা মেসেজ আসলো যে জিআরসি পাওয়ার টেক 4:30টার সময় আমার একটা ইন্টারভিউ আছে, একটা টাইম, সুন্দর করে একটা মেসেজ আসলো। আমি বললাম জিআরসি থেকে আমাকে মানে ইন্টারভিউর জন্য ডাকছে? আচ্ছা ঠিক আছে। আমি এটাকে মজাই করে নিয়েছিলাম যে ভাইয়া হয়তো একটু মজা করছে আমার সাথে। তা আমি সুন্দর মতো ইউনিভার্সিটি থেকে ডাইরেক্টলি গিয়েছি, যে দেখি ইন্টারভিউ যেরকম নেয় একটা টেবিলে এরকম ভাইবা বোর্ড, প্রফেশনাল আমার ভাই বসা, এইচআর অ্যাডমিনের একজন বসা। ভাই বলে বসো। ভাইয়া কোনো প্রশ্ন করেনি, এইচআর অ্যাডমিনের 2-3টা প্রশ্ন করেছে, অ্যান্সার দিতে পেরেছি। তারপরে দেখলাম যে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আসলো আমার কাছে, অ্যাজ এ ভাইয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমাকে প্রথম নিয়োগ দিল, যে আমি ওর সাথে কাজ শিখবো, মানে প্রথম স্টার্ট আর কি। তো ওখান থেকে আমার জয়েনিং হচ্ছে ডিসেম্বর মাসে। হ্যাঁ, ডিসেম্বর মাসে জয়েনিং ছিল। তো জয়েন করলাম। মানে পড়াশোনার পাশাপাশি আপনি এখানে সময় দিচ্ছেন? একদম একদম অনার্স ফার্স্ট ইয়ার থেকে। বাহ। পড়ালেখা চাকরি আপনি কি করে তখন ব্যালেন্স করতে শিখলেন? এটা হয়ে যায় আসলে, এটা শিখার কিছু নেই এখানে। যেটা হচ্ছে যেমন আমার কলেজ টাইমটা ছিল সকালে, মর্নিংয়ে, ভার্সিটি টাইমটা আমি শেষ করে আমার অফিস টাইম শুরু হতো 2টা থেকে, দুপুর 2টা থেকে। আমার টাইমটা ছিল দুপুর 2টা থেকে আমি স্টার্ট করবো, দুপুর 2টা থেকে। ওটা ফিক্স ছিল না, বের হওয়ার টাইমটা কিন্তু ইয়ে ছিল না, ওটা কাজ শেষ হয়ে তারপরে বের হতে হবে। তো আমি 2টায় অফিসে ঢুকতাম। তো এটা তখন খুব এনজয় করেছি। আচ্ছা, খুব এনজয় করছি, মানে আমি পড়াশোনা করছি পাশাপাশি জব করছি, কেউ তো করছে না। আমার ক্লাসের, আমার ভার্সিটি, আমার যারা কেউ করে না, সবাইকে বলে আমি তো জব করি, মানে একটা অন্যরকম একটা ইয়ে ছিল, যে একটা ফিল ছিল যে আমার সেকশনে কেউ তো করছে না, আমি করছি। তো সবাইকে বলতাম যে আমি তাড়াতাড়ি শেষ করতে হবে, এখন আমি আর কোথাও যাওয়ার নেই, আমি এখন অফিস যাব, অফিস মিস করা যাবে না। তো স্টার্টিংটা খুব ভালো ছিল।
তখন আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হয়েছে, কি কি দেখতে হয়েছে, কি কি শিখেছিলেন? প্রথম থেকে যদি বলি, একদম স্টার্টিং থেকে যখন আমি জয়েন করিনি, আমাদের কোম্পানিটা যখন স্টার্ট হয়, আমাদের ফ্যাক্টরিটা একটা ছোট্ট নিকুঞ্জিতে একটা রুমে শুরু হয়। আচ্ছা। তখন থেকে আমি ভাইয়ার সাথে আসলে, আচ্ছা, তো আমরা এমকে বক্স দিয়ে শুরু করেছিলাম। তো তখন আমাদের কোনো ডেলিভারি পার্সন ছিল না, আমরা নিজেরা মানে বানাতো ওখানে ওই ফ্যাক্টরিতে, আমাদের কিছু লেবার ছিল তারা বানাতো। কি বানাতো? আর এমকে বক্স। এমকে বক্স। তো তারপরে ওটা ডেলিভারি দেওয়া হতো। তো তখন ওই যে র্যাপ প্যাক করা ওসব তো ওরকম মানুষ ছিল না, তখন ভাইয়ের সাথে আমিও টুকটুক করে কাজ করেছি। হ্যাঁ, তারপরে যে হিসাব লিখতাম যে কয়টা প্যাকেট যাচ্ছে বা কি যাচ্ছে, বা ভাইয়া সেদিন আসতে পারেনি, ফোন করে বলতো যে এইটা এতটা যাবে এতটা যাবে এভাবে। তো ওখান থেকেই শেখা আসলে কিভাবে র্যাপিং হবে, কিভাবে কোথায় যাবে, কয়টা যাচ্ছে, কোয়ান্টিটি কয়টা, ওখান থেকেই শেখা। বাট আমি যখন একদম জয়েন করি ভাইয়ার সাথে, তখন ভাইয়ার অ্যাসিস্ট্যান্ট হিসাবে জয়েন করি, তখন ওইভাবে কোনো ফিক্সড ওয়ার্ক ছিল না। ও প্রতিদিন বলে যেত যে আজকে মেল চেক করবা, মেলে কি কি আছে সেগুলো রিপ্লাই দিবা, আমার সাথে কথা বলে। হ্যাঁ, তারপরে ওর কোথায় কোথায় মিটিং আছে বা কি, ওভাবে ওখান থেকে আস্তে আস্তে আমার স্টার্ট হলো মেল দেওয়া, রিপ্লাই দেওয়া। ওইটাও ছিল ফার্স্ট আর কি। ভাইয়ার যত মেল আসতো সেগুলো চেক করতাম, ভাইয়াকে বলতাম, সেটা যদি ভাইয়া বলে দিত রিপ্লাই দিতাম, কোনো ডকুমেন্ট আসলে সেটাকে গোছায় রাখতাম, বা এটাই স্টার্ট ছিল। তারপরে ওটা যখন 1 বছর করলাম মোটামুটি, তখন ভাই আমাকে ট্রান্সফার করে দিল অ্যাকাউন্টসে। তখন অ্যাকাউন্টসে আমাদের যে অ্যাকাউন্টস হেড ছিল তার আন্ডারে কাজ করতাম, তার সামনের চেয়ারে বসে। আমার কিন্তু কখনো টেবিল চেয়ার হয়নি, নিজস্ব কোনো কিছু ছিল না ডেস্কের? না না না, কখনো দেয়নি আমাকে। আমাকে বলছে তোমার নিজের যোগ্যতা অর্জন করে নিতে হবে। অর্থাৎ নিজের ভাইয়ের প্রতিষ্ঠান হলেও আপনি একেবারে অন্যান্য কর্মীর মতো আসলে কাজ করেছেন। একদম, মানে আমাকে ওভাবে শিখে আজকে এখানে আনা হয়েছে। মানে একটা আছে যে অনেকের যেটা হয় কি, যে বাপ দাদার কোম্পানি ছিল, পড়াশোনা করে আসছি, চেয়ার খালি বসে পড়েছি। আমার এটা হয়নি। আমি এটাতে প্রাউড ফিল করি যে আমি প্রতিটা সেক্টরে কাজ শিখে আসছি। যেমনটা আপনি বলছিলেন যে অ্যাকাউন্টিং এও আপনার কাজ করতে হয়েছে, এই বিষয়টাও তো আসলে অনেক পড়ালেখার জানার তারপরে কাজ করতে হয়, কিন্তু আপনাকে শিখতে, হ্যাঁ, আপনাকে পুরোপুরি শিখিয়ে নিয়ে সেটা করতে হয়েছে। তার পরবর্তীতে কোন ধাপে আপনি কাজ করলেন? তারপরে অ্যাকাউন্টসের পরে চলে গেলাম হচ্ছে এইচআর অ্যাডমিনে। যখন অ্যাকাউন্টস আমার কমপ্লিট হয়ে গেল, অ্যাকাউন্টসে তখন আমি অ্যাকাউন্টসের হেড হয়ে গেলাম। যখন অ্যাকাউন্টস কমপ্লিট হয়ে আসলো, তখন আমাকে অ্যাকাউন্টসের হেড করে দিল। টোটাল অ্যাকাউন্টসটা তখন আমি দেখতাম। তো ওটা করতে পাশাপাশি তখন আমাকে বলল যে এটা পাশাপাশি তখন আর একটা জায়গায় যেতে হবে। কোথায়? এইচআর অ্যাডমিন। মানে সব আমি একটা ডিপার্টমেন্টের, আমার মজার ব্যাপার হচ্ছে আমি একটা ডিপার্টমেন্টের হেড আর এইচআর অ্যাডমিনের সবচেয়ে লোয়ার পারসন, যেখান থেকে কাজ শিখছি। তো ওখানেও কাজ শিখতে 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 শেষ পর্যন্ত তখন আমি ওটার এইচআর অ্যাডমিনের হেড হলাম। আমার ইয়েতে অনেক বস ছিল, কিন্তু মানে অ্যাকাউন্টসেও অনেকগুলো বস আমি পার করে আসছি, এইচআর অ্যাডমিনেও অনেকগুলো বস পার করে আসছি। তো এই দুইটা হচ্ছে একদম ফিক্সড করা, ভাই আমাকে শিখিয়ে নিয়ে আসছে। আর বাকিগুলো যদি বলি, এটা অটোমেটিকলি চলে আসছে। ওটা হচ্ছে আমার নিজের আগ্রহ থেকে। আমি আমার ভাইকে কিভাবে কথা বলে আমি দেখি। হ্যাঁ, আমি ওকে ফলো করি, ও আমার মেন্টর। ও স্মোক করে কিভাবে আমি সেটা দেখি, যে আমি ওর প্রতিটা স্টেপ, ও হাঁটে কিভাবে, এটা আমার মনে হয় আমি ওর মতো হাঁটছি কিনা, আমি ওই লাইনে যেতে পারছি কিনা। অর্থাৎ ভাই আপনার আইকন একদম। এখনো আমি, ও বসে কিভাবে, ও কথা বলে, ও কথা বললে মানুষ হা করে শুনে। ও খুব খুব কনভিন্সিং পাওয়ার অনেক খায়। আলহামদুলিল্লাহ। যে ও যখন কাউর সাথে কোনো ক্লায়েন্টের সাথে কথা বলে, ক্লায়েন্ট উঠে যায় না। এটা বিশাল ব্যাপার। কনভিন্সিং পাওয়ার অনেক হাই ওর। তো আমি চেষ্টা করি ওর মতো করে, আমি চাই ওর মতো হতে। আমি জানি না আমি পারবো কিনা। এই যে একেবারে ছোট থেকে প্রতিষ্ঠানে কাজ করছেন আপনি, হ্যাঁ, একেবারে কর্মীর মতো কাজ করছেন, বাবা আসলে বিষয়টা বা আপনার পরিবার ব্যাপারটা কিভাবে দেখছিল? ওরা এটা নিয়ে খুব প্রাউড ফিল করে। আমার বাবা খুব উৎসাহ দিয়েছে। আমার বাবা, আমি বাসায় ঢোকার পরে আমার সাথে বসে আমি সারাদিন কি কাজ করেছি সেটা শুনতো।
তারপরে সে বলতো যে এটা করেছো, পরের দিন এইভাবে না করে ওভাবে করবা, সে অ্যাডভাইস Suggestion দিত আমাকে। হ্যাঁ, সবসময় আমি কোথাও আটকে গেলেন আমি বাবার সাথে যে শেয়ার করতাম, আমার বাবা সেই সলিউশন দিত, আমার পথটা দেখিয়ে দিত যে এইভাবে যাও। ভাইয়ের প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও অনেকে আছে না যে খুব বেশি প্রিভিলাইজড, কিন্তু আপনি কিন্তু একেবারে ছোট থেকে অনেক কিছু শিখেছেন। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের হেড হয়েছেন, এইচআর এর হেড হয়েছেন, পরবর্তী সময়ে আপনি ইনচার্জ হয়েছেন। এই যে বিভিন্ন ধাপ অতিক্রম করে এগিয়ে যাওয়া, ব্যাপারটাকে আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? আচ্ছা, আমি একটু গল্পর মতো করে বলি। সেটা হচ্ছে যে যখন আমি এইচআর অ্যাডমিনের হেড হলাম, তো তখন তো আমাকে পুরো কোম্পানিটাকেই দেখতে হচ্ছে। তখন দেখলাম যে আমার ফ্যাক্টরিটা চলছে, বাট ওরকম কেউ নেই যে ফ্যাক্টরিটাকে মানে হেড হিসাবে ধরবে। বাট আমি কিন্তু একেবারে আনাড়ি, আমি কোনো কিছু জানি না ফ্যাক্টরি সম্পর্কে। তখন আমার ভাই চায়নাতে থাকে, তখন সে একটা কোনো কাজে চায়নায় গিয়েছে। তখন আমি ফোন করলাম যে ভাইয়া তুমি যদি আমাকে পারমিশন দাও তা আমি ফ্যাক্টরিটা দেখতে চাই। তখন বললো অফকোর্স, এটা পারমিশন দেওয়ার কিছু নাই, আমি চাই তুমি ফ্যাক্টরিটা ধরো। তো পরের দিন থেকে আমি ফ্যাক্টরিতে গেলাম। ফ্যাক্টরিটা একদম লোয়ার লেভেল থেকে আমি কাজ শুরু করলাম, কিভাবে কোন মেশিনে কি কাজ করছে, কতক্ষণ লাগছে একটা কাজ করতে। লোকেশনটা কোথায় ছিল? আমার ফ্যাক্টরি সাভারে, সাভার জ্ঞানটায়। তো ওখান থেকে আমার লেবারদের সাথে আমার কাজ করা শুরু। তো প্রথমে আমি ইনচার্জের টেবিলে বসিনি, বাট আমি প্রথমে লেবারদের সাথেই বসেছি। আমার জন্য অন্যান্য যাদের আমার ম্যানেজার বা আমার যারা এক্সিকিউটিভ যারা ছিল তারা যেখানে বসেছে আমি সেখানেই বসতাম। আমার জন্য রিসেন্ট লাস্ট 3 ইয়ার্স আগে আমার জন্য একটা রুম করা হয়েছে, টেবিল চেয়ার দেওয়া হয়েছে, কিন্তু তার আগে কোনো রুম ছিল না। তার আগে আমার জন্য কোনো স্পেসিফিকলি কোনো জায়গা ছিল না। আমি সবার সাথে বসেছি, সবার সাথে কাজ করেছি। মানে এটা মানে আমার কাজ করতে ভালো লাগে ওদের সাথে। আমি এখনো ওই যে আস্তে আস্তে ফোন করলো, ম্যাম আজকে আসবেন না? আমি বললাম আজকে পারবো না, ইনশাল্লাহ কালকে আমাদের দেখা হবে। তো ওখানে ওইখানে যাওয়া, ফ্যাক্টরিতে গিয়ে আসলে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করলেন? লেবারদের মেইনটেইন করা, ম্যানেজ করা ভেরি ডিফিকাল্ট। ম্যান ম্যানেজমেন্ট। ওদের সাথে বকা দিয়ে কাজ করানো যায় না, ওদেরকে আদর করে, ওদেরকে ভালোবেসে ওদের সাথে দাঁড়িয়ে থেকে কাজ করতে হয়। লেবারদেরকে মেইনটেইন করা অনেক অনেক টাফ, যেটা আলহামদুলিল্লাহ আমাদের এখানে আমাদের যারা কাজ করছে তাদেরকে আমি কখনোই লেবার বলি না, তারা আমার ফ্যামিলি মেম্বার। তারা প্রত্যেকে আমার ফ্যামিলি মেম্বার। আমরা সবাই একসাথে কাজ করছি, আমরা নিজেরা ওন করছি কোম্পানিটাকে। যারা আমরা এখানে আছে, আমরা প্রায় 200 জন মানুষ কাজ করছি জিআরসি পাওয়ার থেকে। আমরা সবাই এই কোম্পানিটাকে ওন করি, দেখি একসাথে আছি। এটা আমাদের ফ্যামিলি, আমরা একটা ফ্যামিলি। এখানে কখনোই আমরা বলি না যে ও ম্যানেজার, ও এক্সিকিউটিভ অফিসার, ও লেবার। নো, এখানে এই জিনিসটা আমাদের নাই। আমরা সবাই ফ্যামিলি মেম্বার, সবাই আমরা সবার জন্য। আপনি যখন দায়িত্ব নিলেন, ফ্যাক্টরির দায়িত্ব নিলেন, এর আগে তো আপনার বেশ কিছু অভিজ্ঞতা আসলে হয়ে গেছে, এবং এগুলো একদিন 2 দিনের বিষয় নয়, এটা দীর্ঘ একটা প্রক্রিয়ার বিষয়। কি ধরনের গ্রোথ আসলে আপনি নিয়ে এসেছেন? কিরকম গ্রোথ এনেছি সেটা আসলে আমি বলতে পারবো না। সেটা আসলে কোম্পানি গ্রোথটা দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন, টাইমটা যে কখন কোনটা কি গ্রোথ। যদি যেটা এনেছে সেটা আমার এমডি করেছে, আমি তার পিছনে তাকে সাপোর্ট দিয়েছি। আমার কোম্পানি আজকে এত বড় যেটা হয়েছে, নিজের জায়গা থেকে তো আপনার একটা এফোর্ট নিশ্চয়ই আছে। সেটা আছে, সেটা তো দিচ্ছি এখন পর্যন্ত, সেটা থাকবে। আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি, কোম্পানির সাথে আছি, সেই এফোর্টটা তো অবশ্যই থাকবে। বাট কোম্পানি যদি গ্রোথ বলেন বা কিছু, আমার সম্পূর্ণটাই ক্রেডিট গোজ টু মাই এমডি, এবং তার পিছনে যদি সাপোর্ট বলেন, সেটা আমি আছি, থাকবো ইনশাআল্লাহ। এমডি ডান হাত ছিলেন, তাই তো? একদম, এখনো আছি। বাট আমার যেটা হচ্ছে যে আমি আমার শখের যদি বলেন যে আপনার কি, সেটা হচ্ছে যে আমার মার্কেটিং। আমি খুব শখে মার্কেটিং করি। আমাকে কিন্তু কেউ কখনো বলে না তুমি মার্কেটিং এ নামো, বাট আমি মার্কেটিংটা শখে নিয়েছি। ফিল্ডে কাজ করা, আমার মানুষের সাথে পরিচিতি হওয়াটা আমার এটা একটা
বিশাল শখ বলতে পারেন এখন। আমি যখন মার্কেটিং এ যাই বা তখন মানুষের সাথে আমার পরিচয় হয়, নানান রকমের মানুষের সাথে পরিচয় হয়, আমার ভালো লাগে। এই যে ছোটবেলায় যে শান্ত মেয়েটি এখন একেবারেই দুর্দান্ত। প্রতিষ্ঠানের একেবারে মুখ হয়ে ওঠা আমি একটা অনেক, বিষয়। আমার এখন কোথা থেকে সাহস আসছে জানি না, আমার অনেক সাহস, আমি ভয় পাই না কখনো। আচ্ছা, যে কোনো চ্যালেঞ্জ আপনি আমি নিতে মোকাবেলা পারি, অ্যাকসেপ্ট করতে পারি যে কোনো চ্যালেঞ্জ, আমার হবে না মানে এই যে একটা জিনিস, সেটা আমার এমডি যেটা সবসময় বলে যে আমার কোম্পানিতে একজনই আছে দোষী নারী, সেটা হচ্ছে আইরিন হোসেন, ওকে দেখে শিখো। আমি কখনো কোনো কাজ যদি চ্যালেঞ্জ হয়, আমি সেটা সবার আগে নেই, যে এটা হবে ইনশাল্লাহ। আপনার প্রতিষ্ঠানে তো নারী কর্মীরাও রয়েছেন, প্রচুর প্রচুর ইঞ্জিনিয়ার, নারী ইঞ্জিনিয়ার অনেক। আমাদের এখানে মেয়েদেরকেই বেশি প্রাধান্য দেওয়া হয়, ছেলেও আছে, মেয়েদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়। নারীরা আসলে কি ধরনের এনভায়রনমেন্ট পাচ্ছে এটা আসলে জানা একদম ফ্যামিলি, যেটা বললাম একদম ফ্যামিলি, যে এখানে কতটুকু নারী বান্ধব আসলে পরিবেশ তৈরি করা সম্ভব হয়েছে বা করতে পেরেছেন? আমাদের এখানে 25 জন মেয়ে আছে। আচ্ছা, প্রত্যেকে ইঞ্জিনিয়ার? প্রত্যেকে ইঞ্জিনিয়ার। ওকে। আর অনেকে চলে গিয়েছে, অনেকে আছে আবার জয়েন করছে। না, কিছু আছে আপনার এইচআর অ্যাডমিনে, কিছু আছে অ্যাকাউন্টসে। আর ইঞ্জিনিয়ার যদি বলেন তাহলে হয়তো 15 জনের মতো আছে মেয়ে ওরা। তো ওটা যেটা হচ্ছে, আমরা বললাম যে একটা ফ্যামিলি, আমার এমডি, আমরা সবাই একসাথে লাঞ্চ করি। আমার ওটা জন্য কোনো মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা না, আমাদের সবার লাঞ্চ একসাথেই করি। আমাদের ডাইনিং আছে অফিসে, উপর 2টা ডাইনিং আছে, একটা 3rd ফ্লোরে আর একটা 5th ফ্লোরে, 2টা ডাইনিং আছে, যেখানে ইচ্ছা সে খাবে, নিয়ে খেয়ে নিল। এটার জন্য আসলে ছেলে মেয়েকে আমরা কখনো আলাদা করি না। কিন্তু পুরুষ প্রধান যে শিল্পগুলো বা যেখানে পুরুষরাই বেশি নেতৃত্ব দিচ্ছে, সেখানে যারা আসলে নারীরা যারা কাজ করতে যান, তারা হয়তো বা তাদের অনেক লেকিংস থাকে বা অনেক কমফোর্ট জোনটা আসলে তৈরি হয় না। সেক্ষেত্রে নারী হিসেবে, যেহেতু আপনি আপনার ভাইয়ের ডান হাত, সেক্ষেত্রে আসলে কিভাবে আপনি ভূমিকা রাখার চেষ্টা করেছেন? এখানে যেটা হয়েছে যে আমি নারী পুরুষের মধ্যে আমরা কখনো বৈষম্যটা করিনি। যেখানে ধরেন আমাদের মেয়েরা যদি কোনো কাজ করতে আটকে গিয়েছে, আমি দেখেছি আমাদের যে ছেলে ইঞ্জিনিয়ারগুলো, ওরা অনেক হেল্পফুল, সাপোর্ট তারা দেয়। হ্যাঁ, এটাই মানে, আর এই পরিবেশটা না আমরা তৈরি করেছি। এবং এখানে যেটা হচ্ছে যে আমরা সবসময় প্রথমেই বলি যে যখন একটা মেয়ে আমাদের সাথে জয়েন করছে, তাকে কমফোর্ট জোন দেওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রায়োরিটি দিতে হবে। এবং সবাইকেই, ছেলে হোক, আমরা সবসময় যেটা করি কি, যেমন খুব একটা মজার ব্যাপার, আমাদের যখন 5টায় অফিস শেষ হয়ে যায়, আমরা কিন্তু যাই না, আমরা সব ছেলে মেয়ে একসাথে বসে গল্প করি, চা খাই, কফি খাই, মুড়ি মাখানো বা একটা বিকালের নাস্তা, সেখানে কিন্তু আমাদের এমডি এসেও যোগ হয়। তখন দেখা যায় একটা সুন্দর ক্লাস হয়ে যায়, এমডি কোনো একটা ক্লাস নিয়ে নেয়, আমাদের কোনো একটা বিষয় নিয়ে ক্লাস হয়ে যায়, শেখা হয়ে যায় ওখানে। এবং আমার মেয়েদের জন্য বা ছেলে, 2টা মেয়ে হয়তো অনেক রাত হয়ে গেছে কাজ করতে করতে, 2টা ছেলে ওয়েট করে, আমার গাড়ি আছে, তাদেরকে পিক অ্যান্ড ড্রপে পৌঁছিয়ে দিচ্ছে। এবং সাথে কিন্তু ওই অ্যাজ এ ভাই হিসাবে, একজন ভালো বন্ধু হিসাবে, গার্জিয়ান হিসাবে আমার ছেলেরা থাকছে, তাদেরকে পৌঁছিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি বলবো যে এরকম পরিবেশ অন্য কোনো কোম্পানিতে আছে কিনা আমি জানি না, কারণ আমার সেই সুযোগটা হয়নি যাওয়ার, বাট আমার এখানে সেই পরিবেশটা আছে। এবং একটা ভালো গ্রোথের জন্য ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আসলে খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। গ্রিন ইনোভেশন এবং টেকসই উন্নয়ন, এটা নিয়ে আসলে আপনারা কিভাবে কাজ করছেন? কি কাজ হয়েছে একটু শুনি। আমার টেকসই উন্নয়ন বলতে বা গ্রিন নিয়ে বলতে যেটা হচ্ছে যে আমাদের একটা এগ্রো ছিল, আমরা এগ্রো নিয়ে কাজ করছিলাম। তো সেটা আমাদের রিসেন্টলি বন্ধ হয়ে গেছে, আমরা হয়তো যাব, কারণ এই আপনার করোনার পরে আসলে আমরা ওটাকে আর কন্টিনিউ করতে পারিনি। তো আর আমরা যেটা নিয়ে কাজ করি, হ্যাঁ, আমাদের যে ইলেকট্রিক্যাল যে জিনিসটা, সেটা কিন্তু কোনোভাবেই কোনো কিছু দূষণ করে না। আচ্ছা, হ্যাঁ, সেটা কিভাবে হয়? সেটা যেমন ধরেন, আমাদের তো কোনো কিছু ধোঁয়া নেই বা এমন কোনো ম্যাটেরিয়াল নেই যেটা দিয়ে পরিবেশ দূষণ হবে। আচ্ছা। তো আমরা যদিও কোনো ম্যাটেরিয়াল এরকম থাকে, সেটাকে আমরা ওইভাবে প্রসেস করেই জিনিসটাকে কাজ করি, যাতে পরিবেশের কোনো দূষণ না হয় বা কোনো ক্ষতি না হয়, বা যেটা হচ্ছে যে ওইটাই আর কি, আমরা পরিবেশের সাথে যাতে মানানসই যেরকম যেটা করা যায়, পরিবেশকে দূষণমুক্ত রেখে আমরা সেভাবেই কাজ করছি। এবং আমাদের প্রথম আমাদের যে অবজেক্টিভ, সেটা হচ্ছে আমরা যখন যেখানে কাজ করতে যাই, সাইটগুলোতে কাজ করে ক্লিন করে চলে আসা,
ওখানে আচ্ছা। কোনো রকমের কোনো আমরা যে কাজ করেছি কোনো রেখে কিছু আসা রেখে সেরকম। আসা কোনো ওগুলোকে মানে wastage management-টা খুব ভালো করছেন। ওটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা। যে একটা কাজ অনেকে আছে না, দেখবেন যে কাজ করে কোনো একটা টেকনিশিয়ান কাজ করে চলে গেল, ওখানে তার ওভাবেই ফেলা বা থাকবে। ওরকম ফেলা বা একটা পিন ফেলা, এটা তো ধরেন অন্য কেউ আসলে এখানে সে ইনজুরি হতে পারে। বাট আমাদের যেটা প্রথম কাজ হচ্ছে যে আমরা কাজ শেষ করে ওখানে ক্লিন করে আসবো। তো জেআরসি এখন প্রতিষ্ঠান হিসেবে আসলে কি কি নিয়ে কাজ করছে, কোন কোন ক্ষেত্রে কাজ করছে? আমরা এতদিন তো ধরেন কাজ করেছি নিজেদের এরিয়া যেটা ছিল, গণ্ডি যেভাবে হ্যাঁ। হয়েছে। এখন আমরা সরকারি কাজে যাচ্ছি, এতদিন আমরা আচ্ছা। করিনি। রিয়েল এস্টেটে কাজ করিনি, আমরা এতদিন পাওয়ারে কাজ করেছি, যেমন রূপপুর যেটা একটা ওখানে জি। হয়েছে সেখানে আমরা কাজ করেছি। আমরা পাওয়ার স্টেশনগুলোতে আগে কাজ মানে আমরা কাজ শুরু করেছি ওভাবেই। এখন আমরা আসলে সরকারি কাজে যাচ্ছি, সরকারের সাথে কাজ করার জন্য যাচ্ছি, কারণ আমাদের এতদিন অত বড় স্কোপ ছিল না, এখন আলহামদুলিল্লাহ হয়েছে সরকারের সাথে কাজ করার। তো যদি স্কোপ পাই ইনশাল্লাহ কাজ করব। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কি ধরনের কাজ করেছেন এটা? ওখানে ওই যে পাওয়ার সলিউশন Power দিয়েছি, solution, আমরা ওখানে যত আছে ক্যাবিনেটগুলো আছে সমস্ত কিছু আমাদের দেওয়া, আচ্ছা। ট্রান্সফরমার পাওয়ার, হ্যাঁ পাওয়ার রিলেটেড যত কাজ আছে সেগুলো আমরা করেছি ওখানে। এবং আরেকটি বিষয় আমরা জেনেছি যে জাতিসংঘের টেকসই উন্নয়ন বাস্তবায়নে আসলে আপনার প্রতিষ্ঠান তো ভূমিকা রেখেছে, তো সেটা আসলে কিভাবে হয়েছে এবং কোন বছর এটা করেছিলেন আপনারা, কেমন এক্সপেরিয়েন্স হয়েছে? ওটা একটু সুযোগ হয়েছিল আমাদের একটা, আচ্ছা। সেটা আমার এমডি করেছে। ওই সময়টা আমি আসলে তখন ছিলাম না, আচ্ছা। তখন আমি ব্রেকে ছিলাম, আমি তখন প্রেগনেন্ট ছিলাম। আচ্ছা। তো কোন ওই বছরে এটা? এটা সম্ভবত 16র দিকে, তখন আমার মেয়েটা কনসিভ করেছিলাম। দ্যাটস ওই টাইমটাতে আমি একদমই ফুল বেড রেস্টে ছিলাম, আমি ওই সময়টাতে আসলে ছিলাম না তখন ভাইয়ার সাথে, কিন্তু আমি শুনেছি ভাইয়া কাজ করেছে। তো ওটা সম্পর্কে আসলে তো ব্রিফ আমি বলতে পারবো না, তো ওই সময়টা আমি এক কোম্পানির সাথে ছিলাম না। আচ্ছা। আসলে আপনার যে বিষয়টা সেটা আসলে ভীষণ অনুকরণীয়, একেবারেই ক্ষুদ্র থেকে শুরু করে একদম শুরু থেকে প্রতিষ্ঠানের সবকিছু দেখে একেবারেই হাতে কলমে হাতে শেখা, কলমে শেখা, এবং এরই কাজের সূত্র ধরে 2026 সালটা আপনার জন্য খুবই ইন্টারেস্টিং, হ্যাঁ। তাই না? আপনি এটা চমৎকার অর্জন করেছেন। ওটা আসলে ইয়ে থেকে মিরর থেকে আমাকে দেওয়া হয়েছে। আচ্ছা। তো আসলে আমি আসলে জানি না এখনো, আমার মনে হয় আমার এখনো অনেক কিছু শেখা বাকি শেখার আছে। বাকি আছে। ওটা আমি ওটার যোগ্যতা অর্জন করেছি কিনা এটা বাইরের সবাই বলতে পারবে, তা আমার মনে হয় যে এখনো অনেকটা সময় বাকি আছে, অনেক কিছু তবে শেখার বাকি যে আছে। কোনো প্রাপ্তি বা পুরস্কার তো আসলে অনুপ্রাণিত করে, ভালো কাজের জন্য ইন্সপায়ার করে, তো সেটা আপনাকে তো আসলে করে। তখন কিভাবে ইন্সপায়ার করেছিল? অ্যাওয়ার্ডটা নেওয়ার সময় সেটা হচ্ছে আমার ভালো লেগেছে। ইন্সপায়ার বলতে হচ্ছে যে আমার আমি কাজ করতে চাই আসলে, আচ্ছা। মানে এই অ্যাওয়ার্ড পাওয়ার জন্য বা সেটা না। এটা এগুলো না। আসলে যারা সত্যিকারের কর্মী তারা হয়তো এভাবে বলে যে আসলে আমার কাজই আমার প্রাপ্তি। তাই কাজটাই তো। আমার প্রাপ্তি, যদি কোনো কাজ কমপ্লিট করতে পারি, কোনো জি। প্রজেক্ট হাতে নিয়ে কমপ্লিট করতে পারি, সেটাই আমার প্রাপ্তি, সেটাই আমার পাওয়া, বড় পাওয়া। আমার অ্যাওয়ার্ড দেওয়া বা আমাকে নিয়ে কথা বলা এটা আমার প্রাপ্তি না। আমাকে আপনি কোনো কাজ করতে দেন, সেটা কমপ্লিট করে আসছি, করে এসে বলছি ভাইয়া ডান, আমি পেরেছি, এটাই আমার প্রাপ্তি। এটাই আসলে ওরকম কিছু না যে আমি বিশাল বড় বড় সহায়, আমি কাজ নিয়ে বড় বড় স্বপ্ন দেখি, আমার কোম্পানি বড় বড় কাজ করবে, সেটার পিছনে আমি আছি, আমি সেটার সাথে জড়িত আছি, এটা চাই, এটা আমার প্রাপ্তি। জেআরসি নিয়ে এখন আপনার কি স্বপ্ন, কোন লক্ষ্যে আসলে আপনি পৌঁছাতে চান? আমার লক্ষ্য একটাই, কোম্পানি আরো বড় হবে, যেটা হচ্ছে যে আমরা পাওয়ার সলিউশন যেভাবে দিচ্ছি সেটাকে আরো বড় আকারে দিব, আমাদেরকে সবাই চিনবে, যেমন এনার্জি প্যাক এক কথায় সবাই চিনে, সবাই চেনে। আমিও এটাই চাই যে এনার্জি প্যাকের পাশাপাশি জেআরসি পাওয়ার টেকও সবাই চিনবে এভাবে। বাংলাদেশে এই খাতে আসলে কম্পিটিশনটা কেমন? কম্পিটিশন আছে, খুব আছে, কারণ এই লাইনে প্রচুর মানুষ আছে, প্রচুর কাজ করছে, এখানে টিকেট থাকাটা টাফ। সেখানে আমরা আলহামদুলিল্লাহ, আমরা যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন আমরা ফার্স্ট পজিশনে, এনার্জি প্যাকের সাথে সাথেই আমরা আছি। বা টিকে থাকার ক্ষেত্রে আসলে মানে কি ধরনের ইনোভেশন
বা কৌশল আসলে দরকার বলে মনে হয় আপনার? এখানে কৌশল বলতে ভাই আমরা আসলে ওরকম কোনো কৌশল মেনটেন করি না, কারণ এখানে না এই জায়গাতে অনেক কিছু আছে। যেমন ধরেন আপনাকে বললো যে 250 কেভিএ ট্রান্সফরমার দেওয়া হয়েছে, আমি ফর এক্সাম্পল দিচ্ছি। তো 250 কেভিএ ট্রান্সফরমার আসলে কেউ কখনো দেয় না। আচ্ছা, হ্যাঁ, কারণ 250 কেভিএ ট্রান্সফরমারের ধরেন 3.5 লক্ষ টাকা দাম বা 4.5 লাখ টাকা দাম। তো এটা আপনাকে দিচ্ছি 2.5 লাখ টাকায়। আচ্ছা, ইটস নট দ্য পসিবল যে এটা 2.5 লাখ টাকায় আপনাকে 250 কেভিএ দিবে। তো এখানে অনেক কিছু আছে। তো আমরা যেটাকে বলি যে আমরা কোয়ালিটিটা খুব মেনটেন করি, যে আমাদের ফার্স্ট কথা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটির কাছে কখনোই আমরা Compromise কম্প্রোমাইজ করি না। দরকার। হ্যাঁ, এটা আর 250 যদি বলে থাকি 250ই দিব। এবং প্রাইস তখন অন্যদের থেকে আমাদের প্রাইসটা অনেক বেশি। তো আচ্ছা। এই জন্য হচ্ছে যারা ভালো জিনিস চিনে তারাই আমাদের সাথে কাজ করে। কারণ যারা মনে করেন যে দূর একটা প্রোডাক্ট দিলেই হলো, এটার জন্য এত টাকা কেন খরচ করব, বাট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কিন্তু হচ্ছে ট্রান্সফরমার একটা বাড়ির, হ্যাঁ, ইলেকট্রিক্যাল যে লাইনটা, হ্যাঁ, বাকিগুলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না। আপনি যদি একবার ট্রান্সফরমার বাস্ট হয়ে যায়, আপনি অন্ধকারে বসে থাকবেন। নিশ্চয়ই। তো সো ওই জিনিসটার জন্য না সবাই কি করে দেখবেন যে একটা বাসা তৈরি করলে ট্রান্সফরমার সাবস্টেশনের জায়গাটা অনেক ছোট রাখে, কিন্তু এই জায়গাটা রাখা উচিত অনেক বড়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা বিল্ডিং এর একদম হার্ট যেটাকে বলে সেটা কিন্তু এটা। তো এই জায়গাগুলোতে আমি বলবো যে যদি এই জায়গাগুলোতে ফোকাস দেওয়া, এই জায়গাগুলোর জন্য কাজ করা, যারা আমরা রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করছি তাদের উচিত এটার জন্য সাবস্টেশনের জন্য আলাদা করে বড় করে জায়গা করা রাখা আর কি, এটাকে ছোট করে দেখা না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। কারণ আপনি বাসার উপরে রুম বড় করলেন, এটা কিন্তু আসলে কাজে লাগলো না। যদি একটা ট্রান্সফর্মার একটা বাস্ট করে মরে যাবেন, পুরো বিল্ডিংটাতে আগুন লেগে যাবে বা ইলেকট্রিকের একটা শর্ট হবে। তো সেটার জন্য কিন্তু আসলে ওই জায়গাটা আমাদের নিয়ে চিন্তা করা উচিত, যেটা নিয়ে আমরা কাজ করছি এখন, যে এটাকে ইম্পর্টেন্স দেওয়াটা। আসলে কোয়ালিটিটাই আসলে ফোকাস করা উচিত। কোয়ালিটি তো অবশ্যই ইম্পর্টেন্ট, কোয়ালিটিটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, ওটাকে আমরা সব সময় আগে প্রেফার করি। তারপরেও এখন যেটা হচ্ছে আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে সবাইকে বলা যে এই জায়গাটাকে সাবস্টেশন রুমটা বা এই জায়গাগুলোকে একটু প্রাধান্য দেওয়া, সেফটির কথা চিন্তা করা খুব ইম্পর্টেন্ট। দারুণ। এবং আমরা আসলে অনেক কিছুই শুনছিলাম, আপনার জীবনের গল্প, আপনার কর্মজীবন, এবং নিশ্চয়ই জেআরসি প্রতিষ্ঠানের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে, এবং আপনার জন্য অনেক শুভকামনা থাকছে যেন আপনি যে স্বপ্ন দেখেছেন তা যেন পূরণ করতে পারেন। আমাদের আজকে রাঙা সকালের আয়োজনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই আপনাকে। থ্যাংক ইউ। ধন্যবাদ। ধন্যবাদ।